জ্বলে উঠেন কবির সাহেব। ফট করে কর্কশ গলায় বললেন, মনে রাখিস, যদি কোনো দিন এই এহসান পরিবারের কোনো সদস্য তোর মতো ভুল করে বা করার চেষ্টা করে, তাহলে আমি কবির এহসান আর সকলের সামনে কথা দিলাম, তার সাথে এই পরিবারের সকল সম্পর্ক সেখানে সেই মুহূর্তে শেষ হবে এবং এই এহসান বাড়ির দরজা তার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। চমকে ওঠেন সকলে। অসংখ্য অবাক চোখ ইতিমধ্যে এসে পড়ে কবির সাহেবের উপর, কেন সবাই কম বেশি জানেন কবির সাহেবের মুখের এক কথাই তার শেষ কথা। এ পর্যায়ে আবারও বললেন কবির সাহেব, আর একটা কথা, সবাই কান খুলে শুনে রাখো, এই পরিবারের কেউ যদি ওর সাথে কোনো প্রকারে যোগাযোগ করে কিংবা রাখার চেষ্টা করে, সে আমার মরা মুখ দেখবে। এটাই আমার এই কবির এহসানের ওয়াদা এবং শেষ কথা। কেঁপে উঠে সকলে। ভার তো ঠোক গিলে পুরো থেকে আমরিন এগিয়ে আসে, ভাইজানের পা দুটো আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, না ভাইজান, আল্লাহর দোহাই লাগে, ও কথা মুখেও এনো না। তোমরা ছাড়া আমার যার কেউ নেই। মা বাবার পরে তোমরাই যে আমার সব। আমাকে শেষবারের মতো মাফ করে দাও ভাইজান, মাফ করে দাও। পা দুটো থেকে হাত দুটো ছাড়াতে ছাড়াতে বললেন কবির সাহেব, চলে যায় এখান থেকে, আর কোনোদিনও এ বাড়ির চৌকাট মারাবার দুঃসাহস করবে না। ভাইজান, আমার কথাটা তো শোনো ভাইজান, ভাইজান। চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল আমরিন, কিন্তু না, সে চিৎকারে থামল না কবির এহসান। মনে গেঁথে গেল এক ভিন্ন অভিশাপ। চিরদিনের জন্য নিষিদ্ধ হলো এ বাড়ির সন্তানদের মাঝে ভালোবাসা জনিত সম্পর্ক, কিন্তু বিধির লিখন যে অন্য কিছু চায়। বর্তমান এক নাগারে স্মৃতিচয়ন শেষে থামল রৌদ্র। গলার স্বর কেমন ধরে এসেছে ছেলেটার, চোখ দুটোতেও যেন রক্তাভ আভা ছড়িয়ে পড়েছে নিমিষে। রৌদ্র খেয়াল করলো সে জানলার সামনে দাঁড়ানো। অতীতের কথাগুলো বলতে বলতে কখন যে এখানে চলে এসেছে টের পায়নি ছেলেটা। রৌদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বুকের কাছে দু হাত ভাঁজ করে জানালার বাইরে দৃষ্টি ফেলে অদূরে আকাশে এক এক রাজত্ব করতে থাকা চাঁদের দিকে ছলছল চোখজোড়া নিবদ্ধ করে। পরক্ষণে কিছু একটা বলতে যাবে তার আগেই হুট করে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে অরিন। রৌদ্র থমকে যায়। তৎক্ষণাৎ শরীরে রক্তপ্রবাহ যেন বেরিয়ে গেল দ্বিগুণ। বুকের কাছে ভাঁজ করে রাখা পেশিপুল হাত দুটো ঢিলে হয়ে আসে মুহূর্তে। বুকের খাঁচা আটকানোর হৃদয়টা যেন নৃত্য তুলতে ব্যস্ত। ছেলেটা পরপর ফাঁকা ঢুক গেলে, ইস, গলাটায় বুঝি খরা নেমে এলো তার। অথচ কিছুক্ষণ আগে ঝড় তোলা বৃষ্টির প্রিয়কাপে পরিবেশ কিন্তু যথেষ্ট ঠান্ডা শীতল। রৌদ্র ধীরে ধীরে অয়নের হাতটা নিজের বুকের কাছ থেকে সরিয়ে নিজেও পেছনে ফিরে তাকায়। দেখতে পায় মেয়েটার ভেজা চোখ মুখ হয়তো অতীতের কথাগুলো শুনে কান্না করছে বেশ। কান্নার তুলে কপালগুলো যেন এক ঐশ্বরিক সৌন্দর্য এসে ভর করেছে। সরু নাকটা কেমন লাল টুকটুকে হয়ে গেছে। আকিদয় কোচর এখনো চিকচিক করছে জলকণা। রৌদ্রের মুগ্ধ চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। তখনই অয়ন মুখ খুলে রৌদ্রের চোখের দিকে তাকে কাঁদো কাঁদো গলায় থেমে থেমে বলে, কেন এমনটা হলো ডাক্তার সাহেব? কেন হলো আমাদের ভালোবাসা নিষিদ্ধ? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, এবার কি হবে তাহলে? আমাদের ভালোবাসা কি অসমাপ্তই থাকবে? কোনো দিন কি মানবে না আমাদের পরিবার? ডাক্তার সাহেব, আমি যে আপনাকে ছাড়া বাঁচবো না, সত্যিই মরে যাব। আর কথাটা সম্পূর্ণ হবার আগেই তাকে থামিয়ে দেয় রৌদ্র। মেয়েটার ঠোঁটে আঙুল চেপে ধরে পরক্ষণই বলতে থাকে, এ কথা আর কোনোদিনও মুখে আনবি না সানশাইন। আমি থাকতে তোর কিচ্ছুটি হতে দিব না। আমাদের ভালোবাসা অবশ্যই পূর্ণতা পাবে। তুই শুধু আমার পাশে থাকবি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমার সঙ্গে থাকবি। পারবি তো? দেখিস, বাকিটা আমি সামলে নেব। এতটুকু বিশ্বাস করিস তো আমায়? অয়নের ঠোঁটের ওপর থেকে রৌদ্রের আঙুলগুলো সরায় বাধ্যতের মতো পরপর মাথা ঝাঁকিয়ে বলল, নিজের চাইতেও বেশি বিশ্বাস করি আপনাকে ডাক্তার সাহেব। আমি বিশ্বাস করি আপনি পারবেন। রৌদ্র এবার বিজয়ী হাসলো। অয়নের ললাট বরাবর ঠোঁট ছুঁয়ে দিল সযত্নে। অয়ন আবেশের চোখ বন্ধ করে নিল। রৌদ্র বেশ খানিকটা সময় নিয়ে ঠোঁট সরায় অয়নের বন্ধ চোখের দিকে তাকিয়ে মুচকি হাসলো ছেলেটা। অতঃপর দুষ্টিমি ভরা কঞ্চে বলে হচ্ছে, এভাবে হুটহাট আমার এতটা কাছে আসিস না সানশাইন। চট করে চোখ দুটো খুলে ফেলে অরিন সন্ধিহান গলায় পেস্টি ছুঁড়ে। কেন? আসলে আসলে কি হবে শুনি? রৌদ্র এবার বাঁকা হাসলো, ঠোঁট কামড়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। রৌদ্রের এহেন মুখভঙ্গিতে ভরকায় অরিন সন্দিগ্ধ কণ্ঠে ফুঁড়ে বেরিয়ে আসে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন?
রৌদ্র নিজের মুখভঙ্গি অপরিবর্তিত রেখে মুখ নিয়ে আসে অরিনের কান বরাবর। তা দেখে অরিন এক কদম পেছাতে গেলে তার কোমর চেপে ধরে তাকে আরেকটু কাছে নিয়ে আসে। এহেন কাণ্ডে অরিন বুঝিয়ে হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ। মুহূর্তে ব্যয় নিজের খাড় বরাবর টের পেল রৌদ্রের উষ্ণ নিঃশ্বাসে আশ্রে পড়া। মেয়েটা তৎক্ষণাৎ কেঁপে উঠছে খানিকটা। মূর্তি বুঝি শির দ্বারা বেয়ে বয়ে গেল এক শীতল স্রোত। পা দুটো যেন অসার হয়ে আশার চোখায়। রৌদ্র এবার করে বসলো আরেক কাজ। বলা নেই ক নেই, মেয়েটার খাড় বরাবর টুপ করে একটা চুমু খেয়ে বসলো আলগোছে। অরিন যেন এতেই শেষ। ক্ষণিকেই মেয়েটা শরীর ধরে যা রাজ্যের কম্পন। চলমল পায়ে যেই না পড়তে যাবে অমনি তাকে বাহুটারে চেপে ধরে রৌদ্র। তারপর কাল বিলম্বহীন মেয়েটাকে পাজা করে তুলে নেয় সে। অরিন সাথে সাথে চোখ মুখ কুচকে ফেলে। হঠাৎ এমন হওয়ায় তাল সামলাতে না পেরে অরিন রৌদ্রের ঘাড় আর গলার কাছের শার্টের অংশ খামচে ধরে। রৌদ্র এবার বাঁকা হাসল। আলতো হাতে মেয়েটাকে বিছানায় শুয়ে দিল। তারপর মেয়েটার উপর খানিকটা ঝুঁকে হাসকি স্বরে বলা, এভাবে খামচে দিয়ে আমায় কন্ট্রোললেস করিস না সানশাইন। যেখানে তোকে দেখলেই নিজেকে এলোমেলো লাগে, সেখানে তুই এতটা কাছে এলে কিভাবে সামলাই বলতো নিজেকে? বলা তো যায় না, কখন না জানি হারিয়ে কি করে বসি। অরিন ফট করে উঠে রৌদ্রের মুখ চেপে ধরে অনুনয় করে বলতে থাকে, চুপ করুন ডাক্তার সাহেব, আর এসব বলবেন না প্লিজ। মেয়েটার এমন কাঁদো কাঁদো কণ্ঠে বলা কথাগুলো যেন বেশ উপভোগ করলো রৌদ্র। মুখের উপর হতে মেয়েটার হাতটাকে আলগোছে হাতে সরিয়ে নিল। তারপর সেই হাতের উঁচু পিছে একটা গভীর চুমু এঁকে দিয়ে ঘোর লাগা কঞ্চে বলল, এটুকুতেই তোরেই হাল সানশাইন? তাহলে যখন আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো তখন কি করবি সানশাইন? অরিন এবার অতিষ্ঠ হলো লজ্জায়। কুণ্ঠা যাওয়ার পথে মেয়েটা কোনো রকমে কানে দুহাত চেপে কপট রাগী ভাব নিয়ে বলল, থামুন প্লিজ, থামুন ডাক্তার সাহেব, এতটা ঠোঁটকাটা কবে হলেন আপনি? রৌদ্র হো করে হেসে ওঠে। হাসতে হাসতে বিছানায় গা এলিয়ে দেয় ছেলেটা। আর অরিন নিজের একরাশ লজ্জাগুলোকে এক প্রকার বুড়ো আঙুল দেখে আবার বেহার মতো হা করে তাকিয়ে রৌদ্রের সেই মনোমুগ্ধকর হাসির পানে। হাসার এক পর্যায়ে রৌদ্রের চোখ পড়ল অরিনের উপর। তক্ষুনি নিজের দৃষ্টি সরিয়ে নেয় অরিন। মাথা নিচু করে বসে রইল বিছানায়। রৌদ্র শোয়া ছেড়ে উঠে দাঁড়ায়। পরের শার্টের হাতটা গুটাতে গুটাতে বলল, ঘুমিয়ে পড় সানশাইন, রাত তো অনেক হলো। অরিন মাথা নিচু করে সম্মতি জানায় রৌদ্রের কথায়। রৌদ্র এক পলক মেয়েটার দিকে তাকিয়ে এগিয়ে গেল দরজার নিকট। পরক্ষণে কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে পা দুটো থামিয়ে দেয় ছেলেটা। পেছনে না ফিরে অরিনের উদ্দেশ্যেই বলা, নিজেকে ধীরে ধীরে তৈরি করে নে সানশাইন, কেননা আমি যেদিন নিজের কন্ট্রোল হারাবো সেদিন তোকে এক চুলো ছাড় দিব না। সো কিপ প্রিপেয়ারিং ইয়োরসেলফ। কথাটা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না রৌদ্র। দরজাটা খুলে গটগট পায়ে প্রস্থান ঘটায় অরিনের রুম থেকে। এদিকে তার বলে যাওয়া কথায় অরিনটা যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে, সে খবর কি আছে ছেলেটার? না, নেই তো। অরিন প্রথমে কথাটা আর ভাবার তো বুঝতে না পারলো। কিয়ৎকাল বাদে সবচেয়ে বোধগম্য হয় মেয়েটার। তখনই মেয়েটার মুখে যেন লজ্জা এসে ফির জমিয়েছে। গাল দুটোয় ছেয়ে গেছে রক্তাপ আভা। অরিন তৎক্ষণাৎ বালিশে মুখ লুকিয়ে ফেল। ইস, এই মুখ এখন কিভাবে দেখাবে সে? এতটা লজ্জা কিভাবে দিল মানুষটা? কিভাবে এমন বেফাস কথাবার্তা বলে গেল এতটা অবলীলায়? সত্যি কি তাহলে মানুষ প্রেমে পড়লে নির্লজ্জ হয়ে যায়? এর বাস্তব প্রমাণটা যেন সাক্ষাৎ ডাক্তার সাহেব। সকাল সকাল হই হুল্লোড়ে মেতে উঠেছে এহসান বাড়ি। এদিক ওদিকে যেন কাজের ছড়াছড়ি। জুবাইদা বেগম আর রাফিয়া বেগম মাত্রই তৈরি হয়ে নিচে নামলেন। তাদেরকে দেখতে পেয়ে এগিয়ে আসেন রাইসা বেগম ও মাইমুনা বেগম। সেই কখন থেকে বড় জায়দের জন্য বসেছিলেন তোজন। যাক, অবশ্যই তাদের অপেক্ষার শেষ হলো। তবে বাড়ির মেয়েগুলোকে সাজগোজে ভীষণ ব্যস্ত। রুইকে তারা রুমের পার্লারে মেয়েগুলো সাজাচ্ছে। আহিরা মাহিরাও সেই দিকে বসে বসে টুকটাক সেজে যাচ্ছে। এদিকে শিশির মেয়েটার চেহারা বিন্দুমাত্র হাসির ঝলক নেই। চোখ মুখ কেমন বিষাদের ছাপ। অথচ কাল অবধি মেয়েটার মুখ থেকে যেন হাসি সরছিল না। কুহিলা অবশ্য বেশ খেয়াল করেছে বিষয়টা। শিশির এমন মন খারাপ দেখে তার বুঝি বেশ খুশি খুশি লাগছে। সে তো এই খুশিতে কদে সেজে গুজে যাচ্ছে আপন মনে। অরিন দেরি হবার জন্য নিজের রুমের দিকে যাচ্ছিল। মেয়েটা আবার
এতক্ষণ রুহির রুমই ছিল। তার আবার চুল সেট করার অভ্যাস ভালো আছে কি না, এই জন্য তো তার কাছে রুহি বেশ বড়সড় আবদার ছিল। আমার চুলটা কিন্তু তোকেই সেট করে দিতে হবে অরি। পার্লারে মেয়েরা হেয়ার স্প্রে দিলে চুলগুলো আমার একদম ড্যামেজ হয়ে যাবে। অগত রুহির এমন আবদারে আর না করতে পারেনি অরিন, তাই তো এতক্ষণে ছাড়া পেল মেয়েটা। অরিন ব্যস্ত পায়ে হাঁটছিল, তখনই পেছন থেকে ভেসে আসে রোজের ডাক। অরে পা দুটো থমকে দাঁড়ায় অরিনের। রোজের ডাক কর্ণপাত হতে যেন বুকের মাঝে এক শীতল ঢেউ খেলে গেল। অরিন ধীরে ধীরে মৃদু হেসে এগিয়ে আসে অরিনের থেকে সামান্য কিছুটা দূরত্ব রেখে বলে, কই ছিলি সারাদিন? একটু তো সামনেও আসতে পারিস, তাই না? অরিন কি বলবে বুঝে উঠতে পারছে না, তবু কোনো মতে মিনমিনিস্বরে বলল, আসলে রুহি পুরো চুল সেট করছিলাম। রোজ স্পষ্ট শূন্য মেয়েটার কথা হালকা হেসে মাথা নাড়িয়ে বলল। বুঝলাম। অরিন আর কিছু বলল না, দাঁড়িয়ে রইল চুপ করে। রৌদ্র একবার আর চোখে আশেপাশে পরক করে দিল। অদূরে অরিনের ঠিক পেছনে দুজন লোককে কাজ করতে দেখে রৌদ্র আরেকটু এগিয়ে আসে অরিনের নিকট। মেয়েটার গালের উপর পড়া অবাধ্য চুলগুলো আলগোছে কানের পিছে গুজে দিতে দিতে মৃদুস্বরে বলল, বেশি সাজবার দরকার নেই সানশাইন। আমাদের বিয়ে হলে না হয় বেশি করে সাজিস, আমি তখন মন ভরে দেখবো তোকে, কিন্তু প্লিজ আজকে বেশি সাজিস না। অরিন যেন আবারও লজ্জায় হাসপাস করতে লাগলো, চোখ দুটো এলোমেলো দৃষ্টি ফেলতে ব্যস্ত চারিপাশে। রোজও দেখলো সবটা, গলা খানিকটা উঁচু করে অরিনের পেছনে কর্মরত লোকগুলোর উদ্দেশ্যে বলল, এই যে দেখুন তো ওই দিকটায় কেমন ফুলগুলো ছুটে পড়ছে, একটু ঠিক করে দিন তো। অজ্ঞতা এহেন কথা লোকগুলো পেছনে ফেলো, খুঁজতে লাগলো রোদ্রের পলা কাজটা। রোদ্র বুঝি এই সুযোগটাই চাচ্ছিল। সেই সুযোগ বুঝে চুপ করে চুমু খেয়ে বসে অরিন মসৃণ গালে। তৎক্ষণাৎ কাজ ছেড়ে সেখান থেকে গট গট পায়ে চলে আসে ছেলেটা। সামনে হাঁটতে হাঁটতে একবার পেছনে তাকে অরিনের উদ্দেশ্যে বলল, ঘরে যা জান বাচ্চা। কথাটা শেষ করে পরক্ষণে আবার সোজা হয়ে হেঁটে আসে লোকগুলোর দিকে, বলতে থাকে, আরে বুঝেন না এই ব্যাপারটা, দেখি সরুন আমি খুঁজে দিচ্ছি। এদিকে অরিন যেন এখন হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা কেমন গালে হাত দিয়ে রেখেছে, হয়তো বুঝতে চাইছে কিছুক্ষণ আগের ঘটনাটা কি আদৌ সত্যি কিনা। মেয়েটা যখন নিজের এহেন ভাবনায় মশগুল, তখনই সেখানে উপস্থিত হয় কুহিলি। অরিনকে এইভাবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শিকুটি করে কুহিলি জিজ্ঞেস করে, কি হয়েছে তোর গালে? এভাবে হাত দিয়ে রাখছিস কেন? কথাটা শোনা মাত্র সম্বিত ফিরে পায় অরিন। চমকে ওঠে, হাতটা তার তদনগর ছড়িয়ে ফেলে এই গাল থেকে। তারপর কুহিলির দিকে তাকিয়ে বলে ওঠে, কিছু বললেন? কুহিলি এবার মুখ পাকায়, ঠিস দিয়ে বলে, বলেছি, কিন্তু তুই শুনলে তো? যাই হোক, যা রেডি হতে যা, বরপক্ষ এই এলো বলে। অরিন মাথা নাড়ায়, সায় জানায়, তারপর ছুটে চলে যায় নিজের রুমে। উফ, এই ডাক্তার সাহেবের হুচাট কর্মকাণ্ডে মেয়েটার যে একেবারেই নাস্তানাবুত অবস্থা। পরনে সাদা পাঞ্জাবি, দুই ভাইয়ের ব্যস্ততা আর কাজ যেন থামছেই না। কবির সাহেব ব্যস্ত হয়ে সাব্বির সাহেবের সাথে খাবার রান্নার দিকটা সামলাচ্ছেন, বাবুর্চিরা রাঁধছেন, আর তারা দুজনই সেগুলোই তদারকি করছেন। তাইফ সাহেব আর তশরিফ সাহেব সাথে আরও দুজন ডেকোরেটর লোক মিলে প্যান্ডেলের দিকে সবটা শেষবারের মতো ঠিকঠাক করছেন। আসলে বিয়ে বাড়ি কিনা শত ঠিকঠাকের পরও যেন মনে হচ্ছে কিছু একটা রয়েই গেল। অনেক রোদ্র আসিফ মিলে একবার প্যান্ডেলের দিকে তো একবার ঘরের দিকে দৌড়দৌড়ি করছে। হাতে যেন একটা মুহূর্তের জন্য ফুসরত নেই ছেলেগুলোর। অনেক ছেলেটা কিছুক্ষণের জন্য বসলো একটা চেয়ারে। সকাল থেকে যা ছুটোছুটি হচ্ছে না, এখন একটু না জিরোলই নয়। ছেলেটার ফর্সা নাদু শুধু চেহারাটা কেমন লাল হয়ে উঠেছে, আর হবে নাই বা কেন? রৌদ্রের যা প্রখরতা, কে বলবে কাল অমন ঝড় তুফান হয়েছে? বুঝবার যে একেবারে জনেই। ছেলেটার পরনে গাঢ় নীল রঙা ভারী কাজের পাঞ্জাবিটাও যেন ইতিমধ্যে ভিজে নে একাকার অবস্থা। ফর্সার শৈলী গাঢ় নীল রঙা পাঞ্জাবিটা যেন বেশ ফুটে উঠেছে অনেকের উপর। ছেলেটা একটু পরপরই ডেকোরেটর লোকগুলোর সাথে কেমন হেসে হেসে কথা বলছে। এতে যেন ছেলেটাকে আরও খানিকটা নজর কাড়া লাগছে। তার উপর তার তুতনির মাঝে গর্তটা আছেই সোনায় সুহাগা হিসেবে। আশেপাশে আত্মীয়দের মধ্যে বেশ কয়েকটা মেয়ে ঘুরে ফিরে অনেকে দেখছে
কেউ কেউ নিজেকে এত সুন্দর করে উপস্থাপন করছে যা বলার বাইরে। উদ্দেশ্য বুঝি অনেক ছেলেটার একটুখানি নজরে আসার, কিন্তু অনেক সাহেব সেদিকে তাকালে তো তিনি তো মজে আছেন অন্য কারো মুগ্ধতায়, আবদ্ধ হয়ে আছেন অন্য একটা মানুষের মায়ায়। এত কিছুর পরও কি আর এসবে পাত্তা থাকে? হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। আসিফ হাতে টিস্যুর প্যাকেটগুলো নিয়ে হন্তদন্ত হেঁটে যাচ্ছে উঠোনের দিকে। ঠিক তখনই তাড়াহুড়ো করতে গিয়ে বিখালি বসত তার ধাক্কায় লাগে সামনে থেকে আসা মানুষের সাথে। তৎক্ষণাৎ আসিফের হাত থেকে টিস্যুর প্যাকেটগুলো পড়ে যায়। ছেলেটা যেন এতে ভারী বিরক্তি হলো। বিরক্তিতে মুখে চক্রান্ত শব্দ তুলে তার সামনে তাকাতেই তার চোখ দুটো যেন আটকেই গেল। সম্মুখে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে সোহেলি। মেয়েটার পরনে গোলাপি রঙের সিম্পল কাজের লেহেঙ্গা, এক হাত দিয়ে ধরে রাখা, মুখে হালকা প্রসাধনের চাপ, গলায় কানে সিম্পল অর্নামেন্টস। এতে যেন মেয়েটার উপর থেকে চোখ সরানো দায়। আসিফ একটা শুকনো ঠোক গেল। কে বলবে তার সামনে দাঁড়ানো মেয়েটা বয়সে তার এত ছোট। আজকে যে মেয়েটাকে একেবারে পুরো রমণীর ন্যায় লাগছে। আসিফ খানিকটা এগিয়ে আসে, চোখে মুখে কেমন মুগ্ধতা লেপটে আছে ছেলেটার। সোহেলি আসিফের উপর থেকে চোখ সরিয়ে নেয় না, মানুষের উপর বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। সোহেলি মাথা নিচু করে রেখে জিজ্ঞেস করে, আপনি কি ব্যথা পেয়েছেন? আসিফ কি শুনলো কে জানে। ছেলেটা কেমন ঘোর লাগা কঞ্চে বলল, ভীষণ ব্যথা করছে। কথাটা শুনে আটকে ওঠে সোহেলি তড়িঘড়ি করে জিজ্ঞেস করে, কোথায় লেগেছে আপনার? কই দেখি। ইস, সরি। হ্যাঁ, আমি একদম খেয়াল করিনি আপনাকে। কই দেখান, কোথায় ব্যথা পেয়েছেন? আসিফ এগিয়ে এসে সোহেলির এক হাত চেপে ধরে নিজের বুক বরাবর রাখে। তারপর এক অদ্ভুত মোহনীয় কণ্ঠে বলে, এদিকটায় ব্যথা হচ্ছে খুব, সারিয়ে দিতে পারবি? সোহেলি ফরকে যায়। এহেন কথায় অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলছেন এইসব? আপনি কি ঠিক আছেন? আসিফ কেমন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে ওঠে, একদম ঠিক নেই। এতক্ষণ সব কিছু ঠিকঠাক থাকলেও এখন মনে হচ্ছে কিচ্ছু ঠিক নেই। কি করলি সোহেলি? হুট করে কেন এরকম ভাবে পাগল করলি আমায়? কেন ফাটল ধরাতে এলি এতদিনের ধৈর্যে? এবার নিজেকে কিভাবে সামলাই বলতো? সোহেলি যেন আজকে অবাক হওয়ার দেন। মেয়েটার চোখ দুটি বুঝি বেরিয়ে আসার উপক্রম। কোনো মতে তার কণ্ঠ ফুরে বেরিয়ে আসে, কি বলছেন এসব আসিফ ভাই? আসিফ এবার নিজেদের মাঝের দূরত্বটা আরেকটু খুঁজিয়ে নেয়। ছেলেটা কেমন অস্থির গলায় শুধোয়, চুপ, ভাই ডাকবি না একদম। আর কয়দিন পর বর হব তোর। এখন থেকেই হ্যাঁ গো ওগো বলে ডাকার অভ্যাস কর। সোহেলি বুঝি নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। কি শুনলো ও? সত্যি কি আসিফ ভাই এগুলো বলছেন? এত সহজে তার প্রিয় মানুষটাকে পেয়ে গেল? সোহেলি সন্দিগ্ধ কণ্ঠে বলল, আপনি সত্যি বলছেন? আমি ভুল শুনলাম না তো? আসিফ মুচকি হাসল। মেয়েটার কপালে কপাল ঠেকিয়ে বলল, না, কিছুই ভুল শুনিসনি। এতদিন তুই ছোট আছিস বলেই নিজেকে সামলে রেখেছিলাম, কিন্তু আজকে বুঝি সেই ধৈর্যের বাটটা তুই নিজেই ভেঙে দিলি রে। এবার তো এই অস্থির মানুষটাকে তোর সামলাতেই হবে। দোতলার সরু বারান্দায় হাঁটছে রৌদ্র। এক হাতে এক ঝাঁক কাজ থাকা সত্ত্বেও ছেলেটা এখানে এসে আটছে বলে ভুল হবে। ছেলেটা ব্যস্ত, চোখ যেন হূন্য হয়ে খুঁজছে প্রিয় মানুষটাকে। সে কখন থেকে রেডি হয়ে নিচে বসেছিল মেয়েটার জন্য, কিন্তু মেয়েটার বুঝি আসার নাম গন্ধও নেই। ছেলেটা বুঝি আজকে সৌন্দর্যের প্রতিযোগিতা নেমেছে। পরনে গাঢ় খয়েরি রঙের কারুকাজ করা পাঞ্জাবিটা বেশ মানিয়েছে তাকে। গলার কাছে দুটো বোতাম বরাবরের মতো খুলে রাখা। ছেলেটাকে দেখে মনে হচ্ছে পাঞ্জাবিটা বুঝি একমাত্র তার জন্যই তৈরি। মাথার চুলগুলো স্পাইক করে রাখা, হাতের প্রায় অনেকটাই হাতা উপরের দিকে উঠানো। রৌদ্র যখন হাঁটছিল তখন তার পকেটে কর্কশ শব্দ তুলে ফোনটা বেজে ওঠে। রৌদ্র বিরক্ত ভঙ্গিতে তুলে নিল ফোনটা, কোনো রকমে কলটা রিসিভ করে কানে ঠেকে কথা বলতে লাগলো। তখনই অদূরে নুপুরের রিনিচিনি শব্দ তুলে কারো হেঁটে আসার আওয়াজ। রৌদ্র ভাবলেছিন ভাবে একবার সেদিকে আর চোখে তাকে যেই না চোখ ফেরবে অমনি বেচারা চোখ দুটো যেন সেদিকে আটকেই গেল। হাতের মোবাইলটা
অবহেলায় পড়ে গেল মাটিতে। হার্টের কয়েকটা বিট যেন ক্ষণিকে মিস হয়ে গেল তার। মুগ্ধ কণ্ঠ ফুরে বেরিয়ে আসে। মাশাআল্লাহ। অদূরে দাঁড়িয়ে থাকা অরিন বেশ শুনল কথাটা, মিটে লাজুক হাসল। পরনে বজল গ্রিন কালারে কারুকাজে সজ্জিত লেহেঙ্গাটা যেন ফুটে উঠেছে মেয়েটার গায়ে। মাথার উপর সেম কালারের হিজাব বাঁধা, মুখে তেমন করে প্রসাধনীর ছাপ নেই, আছে শুধু হালকা খয়েরি রঙের লিপস্টিক, চোখে চিকন করে টানা কাজল, তার উপর ক্যাট আইলাইনার। ব্যাস এতটুকুতেই মেয়েটা যেন সাক্ষাৎ একটা ভাপি জল। রোজও পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে অরিনের পানে। অরিন এবার ধীর পায়ে লেহেঙ্গা ধরে এগিয়ে আসে। রোদ্রের থেকে কিছুটা দূরত্ব রেখে মুচকি হাসলো মেয়েটা। তখনই স্পষ্ট চক্ষু গোচর হয় মেয়েটার গালের গর্ত দুটো। রৌদ্র বুঝি এবার জান যাচ্ছে অবস্থা। ছেলেটা তৎক্ষণাৎ হাসপাস করতে লাগলো। তা দেখে অরিন চমকায়, চকিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? রৌদ্র অরিনের দিকে আবারও দৃষ্টিপাত করে মুখে দুষ্টিমির আভাস টেনে বলা, এতটা সুন্দর লাগতে নেই সানশাইন। আমার মতো দুর্বল মানুষ যে অসুস্থ হয়ে পড়বে তোকে দেখে, এই যেমনটা আমি হলাম। রোদের এন কথা লজ্জায় পড়লো মেয়েটা। আহারে বেচারি কাল থেকে শুধু লজ্জায় পাচ্ছে। আর রোদ্র সেও তো চুল পরিমাণ সুযোগ ছাড় দিচ্ছে না মেয়েটাকে লজ্জাতে পার। অরিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, মুখটায় বুঝি নির্ঘাত। এতক্ষণে লজ্জালু আভাস ছড়িয়ে পড়েছে। রৌদ্র এগিয়ে আসে কিছুটা, অরিনের থুতনিতে দু আঙুল ছিকিয়ে মুখটা উঁচু করে তোলে। তারপর মেয়েটার চোখের নিচ থেকে খানিকটা কাজল নিয়ে নিজের আঙুলে উঠিয়ে সেটাকে আলগোছে। মেয়েটা ডান হাতের অনামিকায় লাগিয়ে দেয়। পরক্ষণে খোর লাগা নয়নে তাকিয়ে থেকে বলো, আমার সানশাইনের ওপর আমি ব্যতীত আর কারোর নজর না লাগুক। সকল কালো দৃষ্টি তোকে ছোঁয়ার আগে আমাকে অতিক্রম করুক। মুগ্ধ হয়ে শুনল তার প্রেমিক পুরুষের কথা। আজ কেন জানি নিজেকে তার বড্ড ভাগ্যবতী মনে হচ্ছে। বড় ভাগ্য করে পেয়েছে সে মানুষটাকে। রোজ অরিনের দিকে তাকিয়ে চোখ টিপে তৎক্ষণাৎ মেয়েটা মুখ নামিয়ে ফেল। ইস, আবার লজ্জা। রোজ এবার মেয়েটার কানের কাছে ফিসফিস করে পড়তে থাকে, আমার সামনে এতটা লজ্জা পাস না সানশাইন, কেননা তোর অমন লজ্জা মাখা মুখ দেখলে নিজেকে আটকে রাখা দায় হয়ে পড়ে আমার জন্য। বাড়ি বাড়ি ইচ্ছে হয় তোর সব লজ্জা ভেঙে দিতে, তাই প্লিজ আমায় এতটা পাগল করিস না। থমকায় অরিন। চোখ দুটো এখনো পলকহীন, তার বুকের ভেতর টিপটিপ শব্দটা যেন বেড়ে যাচ্ছে। আবারও রোজের বলা প্রতিটা কথাই কেমন বুকে এসে লাগে তার। আচ্ছা, এমন কেন হচ্ছে এখন? কই, আগে তো ছেলেটার কথা শুনলে এমন লাগতো না, তাহলে এখন কেন এমন লাগে? অরিন ধীরে ধীরে বলল, আপনি এতটা বদলে গেলেন কিভাবে ডাক্তার সাহেব? রোদ্র সরু চোখে তাকিয়ে অরিনের দিকে কথাটা শোনা মাত্র হাসলো ছোট পিছে, বলল, আমি বদলাইনি সানশাইন। এটা বল, আমি নিজের আসল রূপের কিছু অংশ দেখাচ্ছি তোকে। অরিন অবাক হয়, চোখ দুটো বড় সড় করে জিজ্ঞেস করে, কিছু অংশ বলতে আরো কি বাকি আছে বলার? রোদ্রের এন কথার প্রতি উত্তরে মুচকি হাসল। অরিনের কাছ থেকে কিছুটা দূরে সরে এসে দাঁড়িয়ে বলল, নিচে আসেন ম্যাম, বর তো এলো বলে। অরিনও আলতো হাসলো। তারপর ধীর কদমে এগিয়ে গেল সামনের দিকে। দুপা এগোতেই আবারও থামলো মেয়েটা। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখতে পায় রৌদ্র তার লেহেঙ্গার একাংশ ধরে উঁচু করে হাঁটছে। উদ্দেশ্য মেয়েটা যেন কিছুটা হলো স্বস্তিতে হাঁটতে পারে। অরিন ছেলেটার এহেন কাণ্ডে আরেকবার মুগ্ধ হয়। অবশেষে রৌদ্রের সাথে হেঁটে চলে আসে নিচে। কই গো, এদিকে আসো, বর তো চলে এসেছে। সাব্বির সাহেবের হাঁক ছোড়ায় ঘর ছেড়ে হুড়মুড়িয়ে বেরিয়ে আসেন জুবাইদা বেগম আর রাফিয়া বেগম। বাকিরা তো সে কখনই চলে গেল গেটের সামনে। ছেলে মেয়েগুলো হয়তো এতক্ষণে আটকে ফেলেছে বরকে। জুবাইদা বেগম এগিয়ে এলেন, সাব্বির সাহেবকে বললেন, ভাই, তোমার বড় ভাইজান কোথায়? মানুষটা সে যে ছুটোছুটি করছে আর তো থামার নাম নিচ্ছে না। বড় বাপের কণ্ঠে স্পষ্ট ব্যাকুলতা টের পেলেন সাব্বির সাহেব। তিনি মৃদু হেসে আশ্বাস দিয়ে বললেন, ও, তুমি ভেবো না বৌমনি, আমি আছি না, আমি খেয়াল রাখবো ভাইজানের। দেবরের কথায় কৃতজ্ঞ হাসলেন জুবাইদা বেগম। মাথা নাড়িয়ে দাঁড়িয়ে রইলেন উঠোনে, গাটা সামান্য উঁচু করে বারবার তাকাচ্ছেন সামনে। হয়তো দেখতে চাচ্ছেন মেয়ের জামাইকে। কবি সাহেব, তাইব সাহেব, সাব্বির এবং তাসিক সাহেবও এগিয়ে আসেন বাড়ির গেটের সামনে। এসেই দেখতে পান ছেলে মেয়েগুলো কেমন ফিতা ধরে আটকে রেখেছে বরপক্ষকে। হয়তো টাকা উসুলের
ব্যস্ত তারা। কবির সাহেব একবার সেদিকে তাকালেন পরক্ষণে মৃদু হেসে রেহানের বাবা মা এবং বয়স্ক আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে বলেন, ভাই সাহেব, ছেলেমেয়েরা না হয় পরে আসুক, আপনারা এদিক দিয়ে ভেতরে চলে আসেন। বলে তিনি সামনে ধরে রাখা ফিতাটা খানিকটা সরিয়ে বর আর তার বন্ধুদের বাদে বাকিদের ভেতরে প্রবেশ করান। এতে অবশ্য সবাই খুশি হলো, আহত হলো রেহান। বেচারা বেশ আফসোসের সুরে বলল, সবাই যখন ভেতরে যাচ্ছে তাহলে আমি কি দোষ করলাম? আমাকেও নিয়ে চলুন ভিতরে। ছেলেটার কথা শেষ হতে দেরি পাহাড় থেকে মেয়ে পক্ষের ছেলেমেয়েগুলো হই হই করতে দেরি নেই। তারা সকলে এক চোখে বলে ওঠে, একদম না। অজ্ঞতা একরস আশা এক পাতে জল পড়লো রেহানের। ছেলেটা কেমন চুপসে গেল মুহূর্তেই, থমথমে মুখে বসে রইল চেয়ারে। উফ, মনটা তার বড্ড আনচান করছে, ভাবছে কখন যে মেয়েটাকে এক পলক দেখে চোখটা জুড়াবে কে জানে। রেহান ফুস করে নিঃশ্বাস ফেল, পকেট থেকে রুমালটা বের করে কপালের উপর জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিয়ে বলতে লাগলো, এই যে শ্যালক শালিকারা, কার কি দাবি তাড়াতাড়ি বলো, আমি তোমাদের সকল দাবির পাট চুকিয়ে দিচ্ছি। রেহানের এরূপ কথায় যেন মুহূর্তে ফুসে উঠল তার বন্ধু মহল। তাদের মধ্যে থেকে একজন খেকিয়ে উঠে বলতে লাগলো, আরে এত সহজে মেয়ের পক্ষের কাছে হেরে যাব নাকি? আমরাই বা কম কিসে? তুই আরেকটা কথা বলবি না, শুধু চুপচাপ বসে থাকে এখানে। এমন কথা না চাইতেও চুপ হয়ে গেল রেহান। নিজের বিয়ের দিনে উল্টাপাল্টা কিছু বলে থোড়াই বন্ধুদের কাছে গালমন্দ খাবে সে। রেহান চুপচি করে বসে পড়ে নিজের আসনে। তখনই পাশ থেকে তার বন্ধু সিয়াম বলে হচ্ছে, ওহে সুন্দরীরা, আপনাদের দাবি বলেন। সিয়ামের এমন কথার ভঙ্গিমায় আরেক দফা হাসি রোল পড়ে যায় উপস্থিত সকলের মাঝে। কিছুক্ষণ বাদে আহিরা বলে ওঠে, তেমন কিছু না বেআই সাহেব, যেহেতু আমাদের হবুদুল্লাহ ভাই বেশ ভালো, তাই আমরাও ভালো একটা দাবি জানাচ্ছি। বেশি কিছু না, এই ধরুন নগদ 50,000 টাকা এই টেবিলের উপরে রাখবেন, তারপর সামনে থাকা মিষ্টিগুলো একটু একটু মুখে নেবেন, ব্যাস এইটুকুই। আইরার কথায় যেন বিষম খাওয়ার মতো অবস্থা বরপক্ষের। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে যেই না কিছু বলতে যাবে তার আগে ভোলা ফালা রেহান সাধু মনে বলে উঠছে, আরে শুধু এই ব্যাপার? এ আর এমন কি, দাঁড়াও এক্ষুনি। বেচারার কথা শেষ করার আগে পেছন থেকে তার বন্ধু মহল একেবারে জেকে বসলো তাকে। সিয়াম তো একটা কড়া কথা শুনিয়েই দিল। এই তুই করছিসটা কি রে ভাই? এখানে তো কথা টাকার না, এখানে কথা হচ্ছে হেরে যাওয়া। আর আমরা ছেলেপক্ষ হয়ে এত সহজে হার মেনে যাব তা কি করে হয়? রেহান কি বুঝলো কথাটা কে জানে। সেটা ধমকে থমথমে মুখে বসে রইল চেয়ার। উফ না, এদের নিয়ে আর পারা যায় না। রেহান একবার চোখে আশেপাশে পরখ করে খুঁজতে থাকে রোদ্র আর অনিককে। ঠিক তখনই অনিক আসে সেখানে। ছেলেটা এসে এক গাল হেসে বলে হচ্ছে, কি রে, আমাদের হবুদুল্লাহ ভাইকে এভাবে বসিয়ে রেখেছিস কেন? ভেতরে আসতে দে। রেহান বুঝে এবার একটা আশার প্রদীপ দেখলো। তৎক্ষণাৎ মুখ ফার করে বলল, দেখ না রে অনেক, সেই কখন থেকে বসিয়ে রেখেছে, একটু ভেতরেও আসতে দিচ্ছে না। রেহানের কথা মুখ ছামচি মেরে সিয়াম বসে বলল, ছে শালা বিয়ে পাগল একটা। বলি এখনই এমন করছিস, তাহলে বাকি দিন কি করবি শুনি? রেহানের কথা মুখ ঝামটি মেরে সিয়াম বলে বসলো। সিয়ামের ঝামটি মারা কথায় বাকিদের বুঝিয়ে হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। অথচ রেহানের মুখাবে যেন রাজ্যের আধার। রোজ ব্যস্ত পায় এদিক সেদিক ছুটি করছে। ছেলেটার এহেন ব্যস্ততার মধ্যেও একবারও গেটের সামনে যাওয়া হলো না। সে হাতের কাজগুলো থেকে খানিকটা বিরতি নিয়ে গেটের দিকে এগোতে যাবে, তখনই তার সামনে পড়ে অরিয়েল। মেয়েটার মুখটা ভার করে দাঁড়িয়ে আছে দূরে। রৌদ্র তৎক্ষণাৎ এগিয়ে গেল মেয়েটার কাছে, অস্থির গলায় বলল, কি হয়েছে অরি? এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? কেউ কিছু বলেছে? অরির মাথা নাড়িয়ে জানায় না। চোখ তুলে রৌদ্রের দিকে তাকে মন খারাপ করে বলল, আসলে আমার না একটু গেটের সামনে যেতে ইচ্ছে করছে, কিন্তু এখানে প্রচুর ভিড়। আপনি তো জানেন আমি বেশি ভিড়ে একা যেতে পারি না। এমন কথায় রৌদ্রের মেজাজটা খানিকটা বিগড়ে যায়। সে ভ্রুকুটি করে তাকায় মেয়েটার দিকে। তার এই মুহূর্তে ইচ্ছে করছে মেয়েটাকে দুটো কড়া কথাই শোনাতে। ভাবা যায় কত বড় সাহস হলে এতগুলো ছেলের সামনে যাওয়ার কথা ভাবে সে। মনে মনে এমন যুক্তি দাঁড় করাবার পরও বাইরে থেকে কণ্ঠে একরাশ কোমলতা মিশিয়ে রৌদ্র বলল, না জান বাচ্চা, ওই দিকটায় তো অনেক ছেলে, সেখানে গেলে নিশ্চয়ই তুইও অকওয়ার্ড ফিল করবি। তার চেয়ে বরং তুই এখানেই থাক, আমি যাচ্ছি তো সেখানে। দরকার হয় তোর জন্য সবটা ভিডিও করে আনবো, কেমন?
কথাটা বোধহয় মনে ধরল না অরিনের। মেয়েটার মুখাবে স্পষ্ট ফুটে উঠেছে তা। সেদিকে তাকে রোদ্র ফুস করে একটা ক্ষুদ্র নিঃশ্বাস পেল। মেয়েটার ফোকাস অন্যদিকে ঘোরাবার জন্য একটা বুদ্ধি আটল সে। আশেপাশে মানুষের ঢল দেখে বলল, সানশাইন, একটু বাড়ির পেছনের দিকে আয় তো। চকিতে দৃষ্টি ফেলল অরিন, বলল, কেন হঠাৎ ওইখানে কেন? রৌদ্র দুষ্ট হাসল, ঠোঁট কামড়ে ধরে ইশারায় চুমুর ভঙ্গি দেখালো, যা দেখে মেয়েটা যেন লজ্জায় লুটিয়ে পড়ার মতো অবস্থা। গাল দুটো ইস্যু লাল আবার ছড়িয়ে পড়েছে নিমেষে, চিবুক নেমে এসেছে গলার কাছে। রৌদ্র দেখলো সবটা, মেয়েটাকে আরেকটু চালাতে হাসকি স্বরে বলল, হায় না সানশাইন, এই মুহূর্তে একটা চুমু নামক ভিটামিন যে আমার ভীষণ দরকার। দেখ না, এই ভিটামিনের অভাবে শরীরটা কেমন দুর্বল দেখাচ্ছে।